ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়। আমি মূলত এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে 2021 সালে যে এসএসসি পরীক্ষায় সাধারণ গণিতের একটি মাত্র চ্যাপ্টার, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত। এই বৃত্ত সম্পর্কিত সব উপপাদ্য সম্পাদ্য পাঠতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে বৃত্তের সম্পর্কে যে মৌলিক ধারণাগুলো আমাদের প্রয়োজন, সেই ধারণাগুলো নিয়ে আজকের পাঠে আমি আলোচনা করব। অর্থাৎ বৃত্ত বিষয়ক যত সব সংজ্ঞা আছে, যত সব জানার বিষয় আছে, সেগুলো জেনে আগামী পাঠের ভিডিও থেকে আমরা উপপাদ্যের প্রমাণে যাব। তো প্রথমেই আমি এখানে লিখে নিয়েছি যে বৃত্ত সম্পর্কিত যে উপাত্তগুলো আমাদের জানতে হবে, সেই উপাত্তগুলো আমি এখানে লিখে নিয়েছি। মূলত এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে একটা ধারণা দিব। এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৃত্ত কি। পঞ্চম শ্রেণীতে তোমাদের এই বৃত্ত সম্পর্কিত ধারণা শুরু হয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এখন পর্যন্ত, অর্থাৎ এত বছর ধরে 3-4-5 বছর ধরে বৃত্ত সম্পর্কিত ধারণা আমাদের মধ্যে আছে। তা প্রথমত আমি বৃত্তের একটা আকৃতি তোমাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এই যে আমি একটা আকৃতি দেখালাম, এই আকৃতিটাকে আমরা বৃত্ত বলছি। এর আগে তোমরা উদাহরণের মধ্যে দেখে এসেছো যে এই বৃত্তকে প্লেট বা থালার মতো দেখতে, বা একটা কয়েনের চতুর্দিক থেকে দাগ দিলে যেটা হয় সেটা হচ্ছে বৃত্ত। নানান জায়গায় নানানভাবে আমরা উদাহরণস্বরূপ শিখে এসেছি, সংজ্ঞাও শিখেছি। তো আমরা আজকে প্রথমে সংজ্ঞাটা শিখে নিই। সংজ্ঞাটা ছিল এরকম: একটা গতিশীল কণা বা বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী, অর্থাৎ সব জায়গায় একটা কেন্দ্র থেকে সে সমান দূরে থাকবে থেকে যদি গতিশীল হয় তাহলে তার একটা পথরেখা হবে। মনে করো একটা দেওয়াল ঘড়ি, এই দেওয়াল ঘড়ির কাঁটা, এটা মনে করলাম একটা সেকেন্ডের কাঁটা, এর মাথায় একটা তুলি দিয়ে আমি একটা যদি রং লাগিয়ে দিই, তাহলে সেকেন্ডের কাঁটা এভাবে 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 ঘুরতেই থাকবে। আর এই যে রং লাগানো যে কাঠিটা বা তুলিটা ছিল, সেটা একটা আকৃতির সৃষ্টি করবে। এই আকৃতিটাকে বলা হয় হচ্ছে বৃত্ত। তাহলে আমরা যদি এটা আঁকি, ব্যাপারটা এরকম: একটা বৃত্ত এ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী কোনো গতিশীল কণার এই দিক থেকে ঘুরতেছে, একটা গতিশীল কণা এদিক থেকে ঘুরতেছে অথবা এদিক থেকে ঘুরতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা একটাই, একটা বিন্দুকে কেন্দ্র করে সব জায়গার দূরত্ব সমান থাকতে হবে। যদি এই দূরত্ব সমান থাকে তাহলে এই কণার গতিপথকে বৃত্ত বলে। তার মানে এই যে সুতার মতো যে দাগটা হয়েছে, এই দাগটাই হচ্ছে বৃত্ত। এই দাগটাকে আমরা কি বলবো? বৃত্ত। অনেকে মনে করে এই পুরা অংশটাই হচ্ছে বৃত্ত, তা কিন্তু না। শুধু গতিপথ, সুতার মতো যে দাগটা হয়েছে, এটাই হচ্ছে বৃত্ত। আমি দেখো এখানে সুন্দর করে দুইটা পার্ট আলাদা লিখেছি। এখানে বলা হয়েছে বৃত্ত আর এখানে বলা হয়েছে বৃত্তক্ষেত্র। তার মানে বৃত্ত আর বৃত্তক্ষেত্রের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এ যতটুকু জায়গা দখল করে এই পথ সহ, অর্থাৎ আমি এখন যতটুকু গাঢ় করেছি এই পুরাটাকে বলা হবে বৃত্তক্ষেত্র। আর শুধু এই গতিপথ অর্থাৎ এই দাগটাকে আমরা বলবো বৃত্ত। তার মানে আমি যদি এখানে যে উদাহরণটা দিয়েছিলাম, এই বস্তুটা যে কাঠ দেখা যাচ্ছে, সেই কাঠটুকু হচ্ছে বৃত্ত। আমরা ফাঁকাভাবে দেখতে পাচ্ছি, এর ভিতরের অংশটা না। এর ভিতরে যদি আমি একটা কাগজ দিয়ে মুড়ে দিই তাহলে এই যে অংশটা থাকবে সেটা হচ্ছে বৃত্তক্ষেত্র। তার মানে বৃত্ত আর বৃত্তক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে বৃত্ত হচ্ছে শুধু দাগটা আর ক্ষেত্র হচ্ছে পুরাটা। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে এর পরবর্তী যে পার্টগুলো আছে, কেন্দ্র, যে বিন্দুটাকে নির্দিষ্ট করে সমদূরত্বে থাকবে সেই বিন্দুটাকে বলা হবে কেন্দ্র। অর্থাৎ এই বৃত্তের যে গতিপথটা ছিল
সেই গতিপথটার একদম মাঝ বরাবর যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে আমরা বলবো কেন্দ্র। এরপরে বলছে ব্যাস। কেন্দ্র দিয়ে আমি এই বরাবর একটা দাগ দিলাম, এখান থেকে এই শেষ পর্যন্ত কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেটাকে বলা হবে ব্যাস। সেটা বলতে এখান থেকে এইটুকুর দূরত্বকে বলা হবে ব্যাস। এখন এখানে বলা হয়েছে কি ব্যাসার্ধ, অর্থাৎ এই বিন্দু থেকে যে কোনো জায়গার দূরত্ব, গতিপথের যে কোনো জায়গার দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। তার মানে আমি যদি এখান থেকে এইটুকু বলি সেটাও ব্যাসার্ধ, যদি এখান থেকে এইটুকু বলি সেটাও ব্যাসার্ধ, এখান থেকে এই পুরোটা হচ্ছে ব্যাস। তার মানে এইটার অর্ধেক, পুরাটার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটাও আর। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2r, তাহলে 2r হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন আমরা যদি এর পরেরটা পড়ি জ্যা। জ্যা কি? মনে করো এটাই বৃত্ত, তো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে। এই বিন্দু বরাবর যদি আমি একটা সুতা বেঁধে দিই তাহলে এই যতটুকু হবে অতটুকু হচ্ছে জ্যা। তার মানে আমরা যদি এখান থেকে এই একটা বিন্দু দিয়েছি, একটা বিন্দু দিয়েছি, এদের যোগ করেছি, যে রেখাংশটা হয়েছে সেটা হচ্ছে কি জ্যা। তার মানে বৃত্তের পরিধির উপর, পরিধি বললাম একটা, তো পরিধি হচ্ছে এখান থেকে এই ঘূর্ণনশীল যে গতিপথ ছিল সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যদি আমি কেটে দিই, কেটে লম্বা করে দিই, তাহলে যে অংশটুকু হবে সেটা হচ্ছে পরিধি। এই পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা বলবো হচ্ছে জ্যা। আমি জানি এতক্ষণে যা বললাম এই সবগুলো কথা তোমরা জানো। এখন নবম শ্রেণীতে এসে এর পরবর্তী অংশগুলো আমাদের কাজে লাগবে, অর্থাৎ আমরা যদি মৌলিক বিষয়টাই না জানতে পারি তাহলে পরবর্তী বিষয়ও জানা সম্ভব না। এজন্য আমি শুরু থেকেই শুরু করেছি। এরপরে বলা হয়েছে বৃত্তচাপ। আমরা বাসায় বিভিন্ন মানুষের চুড়ি দেখি, আম্মুদের চুড়ি আছে বা বোনদের চুড়ি আছে, বা নিজেরা যারা আছো যাদের কাছে চুড়ি আছে, চুড়ি, কাচের চুড়ি যদি ভেঙে যায় তাহলে টুকরো টুকরো হয়। এই যে টুকরো টুকরো হয়, এই ছোট্ট একটা টুকরোকে আমি মনে করলাম এখান থেকে এতটুকু, তো এতটুকু হচ্ছে বৃত্তচাপ। যেমন আমি যদি এখান থেকে এটাকে আবার একটু নতুন করে আঁকি, তাহলে আমি এটা দিলাম একটা বৃত্ত। এই বৃত্তের এখান থেকে এইটুকু আমি কেটে আলাদা করলাম, তাহলে এইটুকু হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ আমরা কাকে বলবো? এই পরিধির খণ্ডিত অংশ। আবার বলছি, বৃত্তের পরিধির খণ্ডিত অংশকে বলা হবে বৃত্তচাপ। তার মানে এখান থেকে এটুকু একটা বৃত্তচাপ। একইভাবে আমি যদি এখান থেকে এটুকু বলি তাও একটা বৃত্তচাপ, আমি যদি এইখান থেকে এই পুরাটা বলি তাও একটা বৃত্তচাপ। তার মানে বৃত্তচাপ হচ্ছে পরিধির খণ্ডিত অংশ। এখান থেকে আর এখান থেকে কেটে দিলাম, তাহলে এটুকু একটা বৃত্তচাপ। এখন দেখো এখানে বলা হয়েছে উপচাপ আর অধিচাপ। উপচাপ হচ্ছে, আমরা যদি এটা ছিল কি একটা কেন্দ্র, আমি যদি এখান থেকে এটাকে ভাগ করি, মনে করো আমি এই বরাবর একটা দাগ দিলাম, তাহলে এ পাশে অর্ধেক আর এ পাশে অর্ধেক, যদি এরকম অর্ধেক অর্ধেক হয় তাহলে বলা হয় অর্ধবৃত্ত। আমি এই পাশকে অর্ধবৃত্ত বলছি আর ওই পাশকে অর্ধবৃত্ত বলছি। যদি অর্ধবৃত্তের চেয়ে কম, মনে করো আমি এখান থেকে এইটুকুই বললাম একটা বৃত্তচাপ, তাহলে এটা নিশ্চয়ই অর্ধবৃত্তর চেয়ে কম, কারণ এখান থেকে এই পর্যন্ত ছিল অর্ধবৃত্ত, তাহলে আমি এখান থেকে এটুকু নিয়েছি, তাহলে এটুকু হচ্ছে অর্ধবৃত্তের চেয়ে কম। যদি অর্ধবৃত্তের চেয়ে কম হয় তাহলে তাকে বলা হবে উপচাপ। আর যদি অর্ধবৃত্তের চেয়ে বেশি হয়, তার মানে এখান থেকে আমি যদি এইটুকু চিন্তা করি তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের চেয়ে বেশি, তাহলে তাকে বলা হবে হচ্ছে অধিচাপ। এরপরে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে চাপের উপর দণ্ডায়মান কোণ। এগুলো আমাদের পরবর্তী উপপাদ্য প্রমাণের জন্য কাজে লাগবে। দণ্ডায়মান, আমি যদি এখানে একটা দাগ দেই, এরকম আর একটা দাগ দেই, তাহলে খেয়াল করো এইটুকু ছিল উপচাপ আর এখান থেকে এইটুকু ছিল অধিচাপ।
এখানে একটা সবার প্যাচ লাগে, সেই প্যাচটা ছাড়ানোর জন্যই আমি এই দুটো কথা এখানে রেখেছি। একটা হচ্ছে চাপের উপর দণ্ডায়মান কোণ। চাপ যদি হয় এটা, আমি এখানে এ বি সি ডি, আমি এরকম তিনটা নাম দিলাম। তো আমি যদি বলি এ বি সি চাপ, এখান থেকে এইটুকু, এই চাপটা কি চাপ? উপচাপ। এর উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এর উল্টো দিকে যেটা থাকে সেটা, একদম উল্টো দিকে, এর বাইরে। আর যদি এর ভিতরে হয়, খেয়াল করো কি করেছি, এ বি সি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এই ডি, এইখান থেকে এদিকে। আর যদি অন্তর্লিখিত বলা হয় বা অন্তর্ভুক্ত কোণ বলা হয় অথবা এরকম চাপের অন্তস্থ কোণ বলা হয়, সবই একই কথা। এই যে চাপের মধ্যের কোণকে আমরা বলবো চাপের অন্তর্লিখিত কোণ। এই কোণ একটা আর এই কোণ একটা, এইটুকু ছিল বৃত্তচাপ। সেই চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এটা আর অন্তর্লিখিত কোণ হচ্ছে এটা। তার মানে ভিতরে যেটা হয় সেটা অন্তর্লিখিত আর দণ্ডায়মান হলে উল্টা পাশেরটা। এখন এরপরে নিশ্চয়ই আছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে এখানে বৃত্তের এই যে চাপ দিয়েছি আমরা, এই চাপের উপর দণ্ডায়মান একটা কোণ হচ্ছে এটা, এটা বৃত্তের পরিধির উপরে আছে, এখানে এর শীর্ষবিন্দু, তার মানে এটা পরিধিতে সৃষ্টি হয়েছে। তো যদি পরিধিতে সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধিতে হলে বৃত্তস্থ কোণ, আর যদি কেন্দ্রে হয় তাহলে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা ছিল কেন্দ্র। তাহলে এখানে যে কোণ হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে আমরা একটা উপপাদ্য পড়ব, এই কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 100 ডিগ্রি, তার মানে এর ডাবল হচ্ছে এটা, তাহলে এটার অর্ধেক হচ্ছে এটা, তার মানে এটার একটা রিলেশন আছে, সেটা আমরা উপপাদ্যে প্রমাণ শিখব। এটার প্রমাণ কেমন হবে? এই বৃত্তের উপর একই বৃত্তচাপ, এর উপর দণ্ডায়মান মানে কি, এই চাপের উপর দণ্ডায়মান কোণ এটা, তাহলে এর সমান এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এইটার অর্ধেক হচ্ছে এটা আর এটার ডাবল হচ্ছে এটা। আমরা এটা ঘুলিয়ে ফেলবো না, মনে রাখার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে নর্মাল একটা সংজ্ঞা, বর্তমানে ক্লাস 3-র মধ্যেও আছে। সেটা হচ্ছে, আমরা জানি সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটাকে আমরা বলছি সমকোণ। 0 এর চেয়ে বড় আর 90 এর চেয়ে যদি ছোট হয় সেই কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সমকোণ। 90 এর চেয়ে বেশি আর 180 এর চেয়ে কম যদি হয়, 180 এর চেয়ে কম তাকে আমরা বলি স্থূলকোণ, আর 180 এর চেয়ে বেশি আর 360 ডিগ্রি এর চেয়ে কম এর অন্তর্ভুক্ত যে কোণ আছে তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ মানে মুরব্বি টাইপের কথা, কিন্তু এখানে গণিতের ভাষায় হচ্ছে, আমরা এই পুরো কোণের মান কত জানি? 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তা এখানে যদি এটা খেয়াল করো, এটা নিশ্চয়ই 180 এর চেয়ে কম, তাহলে 180 এর চেয়ে কম হলে এইটা কিন্তু 180 এর চেয়ে বেশি, আবার 360 ডিগ্রি এর চেয়ে কম, তাহলে এই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা নিশ্চিত পক্ষে বলা যায় 180 এর চেয়ে বড় এবং 360 ডিগ্রি এর চেয়ে ছোট, তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এটাকে আমরা বলতে পারি এক সরল কোণ চেয়ে বড় আর 2 সরল কোণের চেয়ে ছোট। আবার এটাও বলতে পারি 180 ডিগ্রি মানে 2 সমকোণ, তার মানে 2 সমকোণের চেয়ে বড় আর 4 সমকোণের চেয়ে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এই পর্যন্ত আমাদের শেষ হয়েছে। এখন হচ্ছে ছেদক। ছেদক মানে হচ্ছে ছেদ করে যাবে, একদম ভেদ করে। তো বৃত্ত তো সমতলের উপরে থাকে, ছেদ করার অর্থ হচ্ছে এরকম, আমি এখানে দাগ দিলাম, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, অর্থাৎ একটা সরল রেখা যদি বৃত্তের উপর দিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ছেদক। একটা সরলরেখা এরকম আর একটা এরকম, একজন আর একজনের উপর দিয়ে গেলে এটাকে ছেদক বলা হয়। তাহলে বৃত্তের ছেদক হবে হচ্ছে
একটা সরলরেখা যদি বৃত্তের উপর দিয়ে ক্রস করে যায় তাহলে সেটাকে আমরা বলবো ছেদক। এখন এরপর হচ্ছে স্পর্শক। স্পর্শক মানে কি? টাচ, ছোঁয়া। এটা একটা কলমের মুখ, এটাকে আমি ছুঁয়ে দিলাম মানে কিন্তু আমার আঙ্গুলের মধ্যে ঢুকে গেল না, কিন্তু আমি যদি এর মধ্যে এরকম রাখি তাহলে কিন্তু এটার মধ্যে ঢুকে গেল। তার মানে আমি যদি বলি যে টাচ, টাচ মানে কিন্তু ছেদক না, ছেদ করে যাওয়া এক জিনিস আর ছুঁয়ে যাওয়া আর এক জিনিস। তার মানে টাচ করে যদি যায়, এই রেখাটা এরকম গেলে আমরা ওকে বলছি ছেদক, আর এই রেখাটা যদি এরকম টাচ করে যায়, এখানে টাচ করেছে, এটার উপর দিয়ে যায় নাই, তাহলে তাকে আমরা বলবো স্পর্শক। কি বলবো? স্পর্শক। এই স্পর্শক বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেই কি ধরনের? একটা বৃত্তের স্পর্শক যদি আমি বলি একটা বৃত্তে কতগুলো স্পর্শক আছে, তাহলে আমরা যদি এরকম বৃত্ত হয়, আমরা যদি এরকম টাচ করতে থাকি, সারা দিন আঁকতে থাকি, তাহলে কিন্তু আঁকতেই থাকতে হবে, কোনো সময় এটা শেষই হবে না, সারা জীবন ধরে আঁকলেও শেষ হবে না। তার মানে একটা বৃত্তে স্পর্শকের সংখ্যা অসংখ্য। কিন্তু আমি যদি বলি একটা বৃত্তের উপরে, কি বললাম? একটা বৃত্তের উপরে একটা বিন্দু, একটা বৃত্তের উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক হবে? তাহলে একটাই টাচ পয়েন্ট আছে, এই জন্য এর একটাই স্পর্শক হবে। অর্থাৎ বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর জন্য একটি মাত্র স্পর্শক হয়। আমি এটার উপরে কেন গুরুত্ব দিচ্ছি? এরকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। তার মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আমি যদি এখানে একটা বিন্দু দিই, এখান থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে? মানে বৃত্তের বাইরের বিন্দু থেকে স্পর্শক আঁকতে গেলে আমার এর মধ্যে আমি এরকম যদি আঁকি, তাহলে এখানে হবে একটা আর এখানে হবে আরেকটা। তার মানে বৃত্তের বাইরের বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটি স্পর্শক। বৃত্তের ভিতরের কোনো বিন্দু দিয়ে যদি আমি স্পর্শক আঁকতে যাই, কোন দিকে আঁকবো? এদিকে ছেদ করে যায়, এদিকে ছেদ করে যায়, এদিকে ছেদ করে যায়। তার মানে ভিতরের বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। তার মানে বৃত্তের উপরের বিন্দু থেকে একটি, বাইরের বিন্দু থেকে দুটি, আর ভিতরের বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। এখন আমাদের স্পর্শক আবার এখানে আলাদা আলাদা ভাগ করে লেখা হয়েছে। দেখো, সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে আমি একটা বৃত্ত দিলাম, এ আর একটা বৃত্ত দিলাম। মনে করো একটা সরল রেখা, এই কেন্দ্র একটা, এই কেন্দ্র একটা, একে স্পর্শক করেছে। এখানে একটা সরল রেখা দুইটা বৃত্তকেই স্পর্শ করেছে। তাহলে এই বৃত্ত আর এই বৃত্তের একটা সাধারণ স্পর্শক হচ্ছে এই একটা সরলরেখা। তার মানে একটা সরলরেখা যদি একাধিক বৃত্তের কে স্পর্শ করে যায় তাহলে তাকে আমরা বলবো সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শক আবার দুই ধরনের আছে। সেটা কেমন? আমরা যদি এইটার দিকে একটু খেয়াল করি, এই সরলরেখাটাও এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক, আবার এই দুটো বৃত্তেরও সাধারণ স্পর্শক একটা আছে। দেখতে এখানে একটু পার্থক্য আছে। যেমন এই সরলরেখার একই দিকে এই বৃত্ত দুটো আছে, অথবা একই দিকে কেন্দ্র দুটো আছে, কিন্তু এর কেন্দ্র দুটো আছে বিপরীত দিকে। সরলরেখা মাঝখানে এদিকে একটা বৃত্ত, এদিকে একটা বৃত্ত। তার মানে এই বৃত্তর যে মাঝখান দিয়ে গেছে, তার মানে এটা এক পাশে, এটা বিপরীত পাশে, তাহলে এরকম হলে এটাকে বলা হবে তির্যক। আর যদি একই দিকে থাকে তাহলে তাকে বলা হবে সরল। তার মানে সরল সাধারণ স্পর্শক হচ্ছে এটা, আর তির্যক স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে এটা। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সরল রেখার দুই দিকে যদি দুটো কেন্দ্র থাকে তাহলে তাকে বলবো তির্যক, আর যদি একই দিকে থাকে কেন্দ্র তাহলে তাকে বলবো সরল সাধারণ স্পর্শক। এখন এখানে আবার একটা বৃত্ত, মনে করো এই একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, আমি এখানে একটা স্পর্শক আঁকলাম, এখানে একটা বিন্দু দিলাম,
এখানে একটা বিন্দু দিলাম, তার মানে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র। তাহলে আমি বলতে পারি এটাও একটা তির্যক স্পর্শক। তির্যক স্পর্শক, এই তির্যক স্পর্শকের দেখো বৃত্তটা বাইরের দিকে একই জায়গায় মিলিত হয়েছে, এই যে এই বিন্দুতে টাচ করেছে। তাহলে এটা বাইরের দিকে, দুটো বৃত্তেরই বাইরের দিকে এসে এখানে মিলিত হয়েছে। আমি যদি এটাকে এরকম দিতাম, এইখানে স্পর্শ করেছে, দুইজনের স্পর্শক এক জায়গায়। তাহলে এখানে এর কেন্দ্র ছিল আর এখানে এর কেন্দ্র ছিল, যা হোক। তো এখানে দেখো আমরা লিখেছি অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ। এটা হচ্ছে বহিঃস্পর্শ আর এটা হচ্ছে অন্তঃস্পর্শ, ভিতরের মধ্যে আর একটা বৃত্ত, তার মানে একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত। এখান থেকেও একটা এমসিকিউ আসার মতো আছে, সেটা হচ্ছে মনে করো এখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। প্রশ্ন হচ্ছে এ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর বি হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে আসবে। সেক্ষেত্রে যদি বহিঃস্পর্শ হয় তাহলে এখান থেকে টুকুর পুরাটা, তার মানে 3 আর 5 যোগ করলে হয় 8। তার মানে এ বি এর সরাসরি দূরত্ব হচ্ছে 8 একক। এখানে যে এককে থাকবে সেই এককে। কিন্তু যদি এখানে এরকম হতো, এটা কত 3 আর এটা হচ্ছে 5 ব্যাসার্ধ, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হতো 5 বিয়োগ 3, তাহলে হতো 2 একক। তার মানে আমি বোঝাতে চেয়েছি যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব চাইবে সেই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফল, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধের যোগফল। এখন আমরা আরও কয়েকটা বিষয় শিখব, সেটা উপপাদ্য প্রমাণে লাগবে। এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এই কথার অর্থ কি? অন্তর্লিখিত, আমরা অন্তর্লিখিত মানে এটা বুঝতে পারি যে ভিতরে। তো অনেকে চিন্তা করে ফেলে এরকম, এটা একটা বৃত্ত, এর মধ্যে মনে হয় এরকম একটা চতুর্ভুজ, এটাও কিন্তু ভিতরে হয়েছে, কিন্তু অন্তর্লিখিত হয় নাই। আমরা যদি অন্তর্লিখিত চতুর্ভুজ বুঝতে চাই তাহলে একটা চতুর্ভুজ এমন হবে যার শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে থাকবে। দেখো এর 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে আছে, তাই আমরা এই বৃত্তটাকে আর এই চতুর্ভুজটাকে একসাথে বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর সমবৃত্ত কথার অর্থ ঠিক ওই বৃত্তে অন্তর্লিখিত। যদি ত্রিভুজ হয় তাহলে তার 3টা বিন্দুই শীর্ষবিন্দুই এই বৃত্তের উপরে থাকতে হবে। যদি চতুর্ভুজ হয় তাহলে ওই রকম। সমবৃত্ত মানে হচ্ছে অনেকগুলো বিন্দু থাকতে পারে, মনে করলাম একটা 10টা বিন্দু বলেছে সমবৃত্ত, তার মানে কেন্দ্র থেকে ওই 10টা বিন্দুর দূরত্ব সমান হতে হবে, তাহলেই ওরা সমবৃত্ত হবে। আমি আবার বলছি, এর উপরে এর উপরে এর উপরে এর উপরে এরকম অসংখ্য যদি আমি বিন্দু দিই আর এটা যদি হয় কেন্দ্র, নিশ্চয়ই এর দূরত্ব সব জায়গায় সমান হবে। যদি সব জায়গায় দূরত্ব এরকম সমান হয় তাহলে সেটা ব্যাসার্ধ হবে, আর তাকে আমরা বলতে পারবো যে এটা সমবৃত্ত বা সমবৃত্ত। এক একজন এক এক রকম উচ্চারণ করে, এটা বিষয় না, এটা হচ্ছে সমবৃত্ত মানে কেন্দ্র থেকে ওই বিন্দুগুলোর দূরত্ব সমান। এরপর আছে ত্রিভুজের অন্তবৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত। অন্তবৃত্ত মানে কি? আমরা একটু আগে শিখলাম যে অন্তবৃত্ত মানে ভিতরে, ভিতরে অন্ত মানে ভিতরে, কিন্তু অন্তবৃত্ত ত্রিভুজ হচ্ছে এই, এর অন্তবৃত্ত মানে হচ্ছে এর বৃত্তটা এরকম ভিতরের দিকে টাচ করবে 3টা বাহুকে। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা ত্রিভুজের মধ্যে একটাই অন্তবৃত্ত হয়। এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে বহির্বৃত্ত আর পরিবৃত্ত বাকি রয়েছে। এটা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত মানে হচ্ছে শীর্ষবিন্দুগুলো কি থাকবে? পরিধির উপরে থাকবে, সেটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে একটা ত্রিভুজের পরিবৃত্ত কয়টা হয়? একটাই হয়। কিন্তু যদি আমি বলি একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, তাহলে খেয়াল করো যে কোনো দুই বাহুকে বর্ধিত করা হবে
আর এর একদিকে আমরা যদি এই বাহুর বর্ধিত অংশ এই বাহুর বর্ধিত অংশকে এখানে টাচ করে এখানে একটা বাহুকে টাচ করে তাহলে এটাকে আমরা বলবো বহির্বৃত্ত। তাহলে আমি যদি এটাকে এদিকে আর এটাকে এদিকে করি তাহলে এখানে নিশ্চয়ই আরেকটা হবে। যদি এটাকে এদিকে করি এটাকে এদিকে করি তাহলে নিশ্চয়ই এখানেও আরেকটা হবে। তার মানে একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত হয়? 3টা বহির্বৃত্ত হয়, 1টা 2টো 3টা। কিন্তু অন্তবৃত্ত হয় একটা, পরিবৃত্ত বা এটাকে আমরা যে এখানে যেমন বলছিলাম বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ, এটা ত্রিভুজ, তাহলেও আমরা একটাই পাবো। এখন এইখান থেকে একটা এমসিকিউ আসে মাঝে মাঝে দেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি এটা বলি সমবাহু ত্রিভুজ, আমরা একটা সমবাহু ত্রিভুজ নিলাম। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এরকম একটা ত্রিভুজ নিলাম সমবাহু। তার মানে এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে সমান 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বর্ধিত করি তাহলে এই কোণের মান কত? 120 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। তার মানে এই দুটোর যোগফল সমান এটা। তার মানে এটা 60 আর এটা 60, 120। অথবা আমরা এইটুকু জানি 180, এটা যদি হয় 60 তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120। আমার এই কথাটা বলার অর্থ হচ্ছে তাহলে এই প্রত্যেক কর্নারে যদি আমার একটা একটা করে 120 ডিগ্রি করে হয় তাহলে এর বাইরে মিলে কত হয়? একটা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল যদি আমরা করি তাহলে এখানে 3 গুণ 120 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি হয়। এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তারপরেও এখান থেকে তোমাদের যে এমসিকিউ গুলো আসবে সাধারণত বৃত্ত সম্পর্কিত আসার কথা থাকলেও এখানে পরিবৃত্ত আছে, তারপরে ত্রিভুজের অন্তবৃত্ত আছে, এরকম বর্গের আছে, তারপরে এই যে চতুর্ভুজের আছে। তাহলে ত্রিভুজ চতুর্ভুজ বিষয়ক এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসবে। আশা করি আমি যা তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যতটুকু বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পার্ট থেকেই উপপাদ্যের প্রমাণ করা শুরু করব। তা তোমাদের প্রথমেই আছে উপপাদ্যের প্রমাণ, উপপাদ্য 17। এটা তোমাদের অষ্টম শ্রেণীতেও ছিল। আমরা প্রথম দিনই এটা দিয়ে শুরু করব, তারপরে থেকে পর্যায়ক্রমে এটা বাকিগুলো করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই উপপাদ্য 17 নম্বর। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।